আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং কি অনেক অনেক কাজ আছে, রান্না বান্না করতে হবে। খুব তাড়াতাড়ি করে কাজগুলো করতেছিলাম, একটু ডক্টরের কাছে যাব। যেহেতু শীতকাল চলে আসছে, বেলাতে কিন্তু 3 ঘন্টা কমে গেছে। তো এখানে গরু মাংস ভিজিয়ে রেখেছিলাম। এটা ভিজতে ভিজতে মিনিমাম 1 ঘন্টা লেগে গেছে। তো এখন গরু মাংসগুলো ভালো করে ধুয়ে ঝরিয়ে নিব, তারপর সরাসরি রান্না করতে যাব। তো এখানে পেঁয়াজ কুচি নিয়েছিলাম 1 বাটি, আর আজকে আমি 2 কেজি প্লাস গরু মাংস রান্না করব। এটা রান্না করে ফ্রিজে রেখে দেবো। প্রতিদিন গরু মাংস রান্না করতে করতে ভালো লাগে না, তাই ভাবলাম যে একসাথে রান্না করে ফ্রিজে রেখে দিই বক্সে। 2-3 দিনে অন্তত পক্ষে মাংসটা রান্না করতে হবে না। আর এই চুলা কিন্তু ভাতটা বসাই দিয়েছে, ভাতটা কিন্তু বলক চলে আসছে, কারেন্ট নাই। তো ভাবলাম গ্যাসের চুলাতে ভাতটা রান্না করে নিই। তো কারেন্ট আস্তে আস্তে কয়টা বাজবে সেটা গিয়ে জানা নাই। এখানে ফার্স্টে গিয়ে আমি 2 কেজি গরু মাংসের জন্য আমি কিন্তু বড় 1 বাটি পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে পরিমাণ মতন 3-4টা তেজপাতা, গিয়ে পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা সব কিছু দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব। তো অনেকেই গিয়ে পরিমাণটা ভালো করে বুঝেন না। তো পরিমাণটা বোঝাতে গেলে গিয়ে আমি কখনোই মেপে রান্না করি না। আমি আমার পরিমাণ মতন রান্না করি। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে। অনেকে রান্না করতে পারেন গরু মাংস, আবার অনেকে গিয়ে পারেন না। আর আমি কিন্তু সবসময় এক রকমের রেসিপি শেয়ার করি না। আমি কিন্তু ভিন্ন ভিন্ন স্টাইলে সবসময় শেয়ার করার চেষ্টা করি। তো আমি অনেক রকমের রান্না করতে পারি। যে সময় যেটাই রান্না করি আমি সবসময় আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করি। তো এখানে সে মশলাটাকে ভালো করে কষে গিয়ে আমি মাংসটাকে দিয়ে দেবো। আর মশলাটা যত ভালো কষানো হবে মাংস রান্নাটা কিন্তু ততটা বেশি ভালো হবে। আর আজকের মাংসটা অনেকটা পরিমাণ চর্বি এবং কি হাড়ের অংশ ছিল। তো যাই হোক, সব কিছু একসাথে রান্না করে। আর এইভাবে দিয়ে কি আমার কড়াইটা অনেক বেশি ছোট হয়ে গেছিলো, এই জন্য ফার্স্টে নাড়াচাড়া করিনি। তারপরে মিনিমাম 15 মিনিট ঢেকে রেখেছিলাম। মাংস থেকে পুরোটা পরিমাণ পানি গলে গেছে এবং মাংসটা কিন্তু চেপে গেছে। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে রান্না করে নিব। মিনিমাম গিয়ে 1.5 থেকে 2 ঘন্টা এভাবে কিছুক্ষণ রান্না করতে থাকবো। আবার ডেকে কুক করে নেব প্রায় 15 থেকে 20 মিনিট। আর আমি কিন্তু বারবার এটাকে নাড়াচাড়া করে দেবো, যেহেতু নিচ দিয়ে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে পারে। এখন তো হয়তো লাগবে না, এখন অনেকটা পরিমাণ পানি আছে। যখন পানিটা শুকায় আসবে তখন কিন্তু মাংসটা গিয়ে নিচে দিয়ে লেগে যেতে পারে। এভাবে গিয়ে আমার মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে। এভাবেই গিয়ে মাংসটা রান্না করতে থাকবো 1-1.5 ঘন্টা। যেহেতু গরুর মাংস একটু সিদ্ধ না হলে গিয়ে ভালো লাগে না। যেহেতু বেশিরভাগই ছিল হাড়ের মাংস, এটা সিদ্ধ হতে তো অনেক বেশি সময় লাগবে। গরুর কষে কিন্তু হাড়ের মাংসগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে 4-5 ফেলে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমি অনেকটা পরিমাণ মরিচের গুঁড়ো এখানে ইউজ করেছি। আর ঝালটা একটু বুঝে শুনে খাওয়াই ভালো। যে এখন প্রতিটা মানুষই এত পরিমাণ গ্যাসের সমস্যা, আর এই ঝাল থেকে আরও পরিমাণ গ্যাস জন্মায়। তো যাই হোক, এখানে থেতো করে রাখা 4-5টা গিয়ে গরম মশলা আর দারচিনি। এখানে কিন্তু অর্ধেকটা পরিমাণে আমি জয়ফল ইউজ করেছি। জয়ফলটা দিলে মাংসটা ভালোভাবে কুক হয়ে যাবে। যেহেতু আমি হাড়ের মাংস রান্না করতেছি, এটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে। আর হাড়ের মাংসতে কি একটু জয়ফল দিলে হাড়ের মাংসটা অনেক বেশি ভালো সিদ্ধ হয়। তারপর এই সাইডে আমি মানে লাল শাক ভাজি করবো, সেটার জন্য গিয়ে তাড়াতাড়ি করে ভাজিটা উঠাই দিতেছিলাম। তো এখানে গিয়ে আমি পেঁয়াজ ফোড়নটা পুড়িয়ে গিয়ে লাল শাক ভাজিটা করি। সবসময় এইভাবে রান্না করার চেষ্টা করি। আগে গিয়ে লাল শাকটা সিদ্ধ করে নিতাম, তারপর ভাজিটা করতাম। আর এখন গিয়ে আমি এইভাবে রান্না করি। তারপর গিয়ে এখানে পেঁয়াজ ফোড়নটা করে গিয়ে আমি এখানে চিংড়ি মাছটা অ্যাড করে দেবো। তারপর চিংড়ি মাছটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভালো করে, যেহেতু চিংড়ি মাছ এর গায়ে অন্যরকম একটা ঘ্রাণ থাকে বা গন্ধ থাকে। তো যাই হোক, এই জন্য চিংড়ি মাছটাকে একটু ভালো করে ভাজতে হবে। ভাজার পরে আমি লাল শাকটা দিয়ে দিব। লাল শাকটা দিয়ে ভালো করে এভাবে তেলের পরে রান্না করবো। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করবো না, এভাবে শাকটা রান্না করবো। আর এইভাবে শাক রান্না করে খেয়ে দেখবেন একবার হলো বাসায়, আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আরও ভালোভাবে নাড়াচাড়া করে গিয়ে ঢেকে রান্না করবো মিনিমাম 15 মিনিট। আর ফাঁকে ফাঁকে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু শাকটা পুড়ে যেতে পারে। তো এখানে মাংসটা কিন্তু অনেক ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প একটু পরিমাণ পানি অ্যাড করব, যেহেতু মাংস থেকে একদম পুরোপুরি পানি টেনে গেছে। এখন শুধু তেল চর্বিটা আছে। তো তেলটা অনেকটা পরিমাণ তেল ভেসে উঠেছে, যেহেতু তেলের মাংস ছিল অনেকটা পরিমাণে, এই জন্য বেশিরভাগ পরিমাণ এভাবে ভালোভাবে কষাতে হবে, ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচে দেখুন লেগে যেতে পারে, যেহেতু পানিটা একেবারে শুকায় গেছে। আর এর ফাঁকে কিন্তু আমি 1 ফালি টমেটো, মানে মিডিয়াম সাইজে একটা টমেটো ইউজ করেছিলাম। হালকা টকটক ভাব আসবে, তরকারিটা খেতে আরও বেশি মজা লাগবে। আর এখানে শাকটাকে একটু পরপর নাড়াচাড়া করে নিতেছিলাম। শাকটা কিন্তু প্রায়টাই আমার হয়ে আসছে এবং ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু শাকটার পুরোপুরি একটা ভাব আসার অপেক্ষা করতে হবে। এভাবে শাকটা আবার ঢেকে রান্না করব। তারপর আমি কিছু আলু কুচিয়ে রেখেছিলাম, সেটা এখন অ্যাড করে দেব। আর গরুর মাংসতে অনেকে আলু খেতে পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। মোটামুটি আমার কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর আলুটা দিয়ে ভালো করে মাংসটা কষে নিতে হবে আরও মিনিমাম 5 মিনিট। আর মাংস কষানোর উপর ডিপেন্ড করে মাংসের স্বাদ, যে যত বেশি ভালো মাংস কষানো হবে রান্নাটা তো তত বেশি ভালো হবে। আর এভাবে কি আমি মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু মাংসটা রান্না করে দিয়েছিলাম। এভাবে একটু পরপর নাড়াচাড়া করে দিয়েছিলাম। আমি কিন্তু এখনও কোনো প্রকার পানি অ্যাড করিনি।
নেই, একটু পরে হচ্ছে করবো। মাংসটা আলুটা হচ্ছে একটু সিদ্ধ হয়ে নেই। তো যাই হোক তেলের উপরে কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে যাবে, তেল যেহেতু অনেকটা পরিমাণ তেল আছে তার ফাঁকে ফাঁকে হচ্ছে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু নিচেতে লেগে যেতে পারে। আর এখানে হচ্ছে আমার শাকভাজিটা কিন্তু হয়ে গেছে পুরোপুরি। এখন হচ্ছে শাকভাজিটাকে আমি চুলাটা বন্ধ করে রাখবো, একদম নিচেতে কিন্তু লেগে লেগে আসছে। তো যাই হোক এখানে হচ্ছে মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়, সেদিকে একেবারে খেয়াল রাখতে হবে। তারপরে কষাতে কষাতে কিন্তু আমি অনেকটা পরিমাণ সিদ্ধ করে ফেলেছি মাংসটাকে। এখন হচ্ছে কিন্তু অল্প একটু পরিমাণ পানি আমি অ্যাড করে দেবো। পানিটা দেওয়ার পর আরও মিনিমাম 20 মিনিট জাল করব। জাল করার পরে আমি কিন্তু চুলা জালটা একদম মিডিয়াম লোতে রেখেছি। তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে মাংসটা কিন্তু প্রায় আমার হয়ে আসছে। এখন হচ্ছে জিরা গুঁড়াটা দিয়ে, জিরা গুঁড়াটা দেওয়ার পরে তরকারি কালারটা কিন্তু অন্যরকম চলে আসছে। আর লাস্টে হচ্ছে কি যখনই তরকারি রান্না করার পরে জিরা গুঁড়োটা দিই, ঘ্রাণটা এত বেশি ভালো আসে, মানে বলে বোঝানোর মতন না। এখানে তোমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। জিরা গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আমি মিনিমাম আরও 5-6 মিনিট হচ্ছে গিয়ে তরকারিটাকে রান্না করে নেব ঢেকে। তো এইভাবে হচ্ছে গিয়ে নাড়াচাড়া করে তরকারিটা যত বেশি রান্না করবেন তত বেশি মজার হবে। আর গরু মাংস যেহেতু কষানোর উপর ডিপেন্ড করে রান্না করাটা, যে কোনো মাংস যে কোনো তরকারি হচ্ছে গিয়ে কষানোর উপর ডিপেন্ড করে রান্না বান্নার স্বাদটা। তো যাই হোক কেমন হয়েছে কালারটা অবশ্যই সবাই কমেন্টস করে বলবেন। আর কে কত রকমের রান্না করতে পারেন গরু মাংস সেটাও একটু জানাবেন। আমি কিন্তু মশলা দিলে চেষ্টা করলে সব রকমের রান্না করতে পারি। একই মাংস কিন্তু একটু হালকা ডিপেন্ড করে অন্য রকমের করে রান্না করা যায়। তো যাই হোক রান্না বান্না শেষ হচ্ছে কি এখন আমি ফ্রিজে রেখে দেবো, এই জন্য হচ্ছে বাটিতে উঠে রাখছিলাম। তো আজকে রান্না বান্না আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে যাবেন, এবং কি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিবেন। আর সবাই কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই সবাই একটু কমেন্টস করে যাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।